সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে নেব, তারেক রহমানকে কঠিন হুঙ্কার দিয়ে হাসিনার বক্তব্য ফাঁস। রাজনীতিতে ফেরার নতুন কৌশলে হাসিনার আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দফায় দফায় ঝটিকা মিছিল করে রাজনীতির সমীকরণ বদলাতে চায় ছাত্রলীগ। নিয়মিত হচ্ছে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 3 বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, 72 ঘণ্টায় পাহাড় ধসের সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট সহ অনিয়মের অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে 11 দলের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিস্ফোরক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্য ফাঁস হয়েছে, যেখানে তিনি তারেক রহমানকে কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন, তোমার দিন শেষ, জনগণের রাগ আর সহ্য করা যায় না। এই বক্তব্য ফাঁস হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ নতুন কৌশলে রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। হাসিনার কঠিন হুঙ্কার। ফাঁস হওয়া অডিও বার্তায় শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেন, তারেক রহমান, তুমি একজন দখলদার। জুলাইয়ের রক্তকে অপমান করেছ, জনগণের ভোট চুরি করেছ, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। আমি সতর্ক করে বলছি, শীঘ্রই পদত্যাগ করো, অন্যথায় জনগণের আন্দোলন তোমাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। তিনি আরও বলেন, আমি ফিরে আসছি। আওয়ামী লীগ নতুন কৌশলের রাজনীতিতে ফিরছে। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামানো যাবে না। জনগণ আমাদের সঙ্গে আছে। রাজনীতিতে ফেরার নতুন কৌশল। দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নতুন কৌশল গ্রহণ করেছে। ঝটিকা মিছিল, ছোট ছোট সমাবেশ এবং 25 এপ্রিলের ঢাকা ঘেরাও কর্মসূচির মাধ্যমে দলটি ধীরে ধীরে মাঠে ফিরছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অঙ্গ সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, নেত্রীর বক্তব্য আমাদের নতুন শক্তি দিয়েছে। আমরা আর লুকিয়ে থাকব না, নতুন কৌশলে রাজপথ দখল করব। হাসিনার বক্তব্য ফাঁস হওয়ার পর দলের নেতৃকর্মরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নেত্রী যেভাবে তারেককে হুঙ্কার দিয়েছেন তাতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ মাথা নত করবে না। আমরা নতুন কৌশলে ফিরে আসছি। ছাত্রলীগের নেতারা বলছেন, নেত্রীর ডাকে আমরা প্রস্তুত। 25 এপ্রিল ঢাকা ঘেরাও করে দেখিয়ে দেব আমাদের শক্তি। বিএনপির পক্ষ থেকে হাসিনার বক্তব্যকে দেশবিরোধী উস্কানি বলে নিন্দা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসিনা বিদেশ থেকে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমানের দফতর থেকে বলা হয়েছে, এই ধরনের হুঙ্কার কোনো প্রভাব ফেলবে না, জনগণ আমাদের সঙ্গে আছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই কঠিন বক্তব্য রাজনীতিতে নতুন মোড় এনেছে। তারেক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপের সঙ্গে অভ্যন্তরীণ আন্দোলন যোগ হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। একজন বিশ্লেষক বলেন, হাসিনার হুঙ্কার দেখিয়ে দিচ্ছে যে তিনি এখনও রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। নতুন কৌশলে আওয়ামী লীগের ফেরা তারেক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিরোধী সমর্থকরা বলছেন, এটা শুধু প্রচারণা, জনগণ আর আওয়ামী লীগ চায় না। শেখ হাসিনা তারেক রহমানকে কঠিন হুঙ্কার দেওয়া বক্তব্য ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ নতুন কৌশলে রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। রাজনীতির মোড় ঘুরে যাওয়ায় দেশে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নিষিদ্ধকরণের মধ্যে আওয়ামী লীগের সর্ববৃহৎ অঙ্গ সংগঠন ছাত্রলীগ রাজনীতির সমীকরণ বদলে দিতে নতুন কৌশলে মাঠে নেমেছে। দফায় দফায় ঝটিকা মিছিল, হঠাৎ সমাবেশ এবং নিয়মিত বিক্ষোভের মাধ্যমে তারা পুলিশের নজর এড়িয়ে সক্রিয় হয়ে উঠেছে। এই কৌশল ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত এক সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরে ছাত্রলীগের ঝটিকা মিছিল দেখা গেছে। নেতাকর্মীরা হঠাৎ জড়ো হয়ে হাসিনা ফিরে আসুক, তারেক পদত্যাগ কর, গণতন্ত্র পুনরুদ্ধার করো স্লোগান দিয়ে 10-15 মিনিট মিছিল করে দ্রুত ছাত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। এই কৌশলে পুলিশ অনেক সময় আগে থেকে প্রস্তুতি নিতে পারছে না। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নতুন কৌশলে রাজনীতিতে ফিরে এসেছি।
দফায় দফায় ঝটিকা মিছিলের মাধ্যমে আমরা রাজনীতির সমীকরণ বদলে দিতে চাই। জনগণের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, এই কৌশলের মূল লক্ষ্য হল নিয়মিত চাপ তৈরি করা। বড় সমাবেশ না করে ছোট ছোট ঝটিকা কর্মসূচির মাধ্যমে তারা সরকারের ওপর চাপ বজায় রাখছেন। ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই এ ধরনের বিক্ষোভ হচ্ছে। সূত্রমতে, শেখ হাসিনার সাম্প্রতিক ভিডিও কলে ছাত্রলীগ নেতাদের বলেছেন, ছোট ছোট ঝটিকা মিছিল চালিয়ে যাও, জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দাও। সময় এসেছে রাজপথ দখল করার, আমি তোমাদের সঙ্গে আছি। বিএনপি নেতৃত্বাধীন সরকার ছাত্রলীগের এই কর্মসূচিকে নিষিদ্ধ সংগঠনের অবৈধ কার্যকলাপ বলে অভিহিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের কোনো কর্মসূচির অনুমতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে। তবে পুলিশের কঠোরতা সত্ত্বেও ছাত্রলীগের ঝটিকা মিছিল অব্যাহত রয়েছে। কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া ও আটকের ঘটনা ঘটলেও আন্দোলন থামানো যায়নি। বিশ্লেষকরা বলছেন, ছাত্রলীগের এই নতুন কৌশল খুবই চতুর। বড় সমাবেশ না করে ঝটিকা মিছিলের মাধ্যমে তারা সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করছে। এতে রাজনীতির সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একজন বিশ্লেষক বলেন, ছাত্রলীগ যেভাবে দফায় দফায় ঝটিকা মিছিল করছে তা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার স্পষ্ট ইঙ্গিত। এই চাপ যদি অব্যাহত থাকে তাহলে তারেক সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। বিরোধী সমর্থকরা বলছেন, এটা আবার অস্থিরতা তৈরির চেষ্টা। সরকারের উচিত কঠোরভাবে দমন করা। সাধারণ মানুষের মধ্যে মিশ্র অনুভূতি। অনেকে আশঙ্কা করছেন যে এই বিক্ষোভ ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে। দফায় দফায় ঝটিকা মিছিল ও নিয়মিত বিক্ষোভের মাধ্যমে ছাত্রলীগ রাজনীতির সমীকরণ বদলাতে চাইছে। শেখ হাসিনার নির্দেশনায় এই নতুন কৌশল আওয়ামী লীগকে নতুন করে মাঠে ফিরিয়ে আনছে। ঢাকা ঘেরাও কর্মসূচির আগে ছাত্রলীগের এই তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, সরকার কিভাবে এই চাপ মোকাবেলা করে এবং রাজনীতির সমীকরণ কোন দিকে যায়। আরও জানিয়ে দেব, 3 বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, 72 ঘণ্টায় পাহাড় ধসে সংখ্যা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 3 বিভাগে আগামী 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 2 মে অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বা 44 থেকে 88 মিলিমিটার প্রতি 24 ঘণ্টা থেকে অতি ভারী বা 89 মিলিমিটার প্রতি 24 ঘণ্টার বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস বা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অতিবৃষ্টির ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, শনিবার দুপুর 1টা থেকে এই সতর্কতা কার্যকর থাকবে। দেশের অভ্যন্তরে সৃষ্ট বজ্রমেঘের কারণেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় শুক্রবার সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 134 মিলিমিটার। সিলেটে বৃষ্টিপাত হয়েছে 75 মিলিমিটার এবং সৈয়দপুরে 61 মিলিমিটার। রাজধানী ঢাকায় গত 24 ঘণ্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অপরের সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের বৃষ্টি জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে সেগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে সোমবার ও মঙ্গলবার আবার বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট সহ অনিয়মের অভিযোগ।
জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল দাবি করেছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট সহ নানা অনিয়ম হয়েছে। শনিবার 2 মে কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ আনেন। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে জাল ভোট প্রদান ও বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য থাকার কারণে অনেক ক্ষেত্রে জাল ভোট প্রদান করেছে, যা তারা ঠেকাতে পারেনি। এছাড়াও নির্বাচনের বিভিন্ন বুথে ঢুকে অনেকেই ভোট ট্যাম্পারিং করেছে। দেখা গিয়েছে বেশ কিছু ভোটার ভোট দিতে এসে দেখেন তার ভোট আগেই দেয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে। তিনি জানান, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ঐতিহ্য, নিয়ম ও রেওয়াজ অনুযায়ী 2টি প্যানেলে নির্বাচন করলে সকলের মতামতের ভিত্তিতে একজন প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হন এবং উভয় প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য 5 জন 5 জন করে 10 জন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। এছাড়াও নির্বাচন কমিশনের সদস্য হিসেবে 100 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আরও 20 জন নিতে পারেন। এছাড়াও 2026-2027 কার্যকরী বর্ষের নির্বাচনের জন্য বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সর্বমোট 90 জন এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল থেকে 41 জন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়, যা নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছিল, যার ফলে নির্বাচন কমিশন গঠনে সমতা নিশ্চিত করা হয়নি। বিষয়টি নিয়ে বার কাউন্সিল এবং প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে বিএনপি সমর্থিত নীল প্যানেলকে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা দিয়ে নির্বাচনে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও জানান, ভোট গ্রহণে এ অনিয়মের কারণে জাল ভোট দেবার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোটারদের যথাযথ যাচাই বাছাই যথাযথ এবং ভোটার স্লিপ ছাড়াই ব্যালট পেপার দেওয়া হয়েছে, যার কারণে বহু ভোটার আইনজীবী নিজেদের ভোট দিতে এসে জানতে পারেন তাদের ভোট আগেই হয়ে গেছে। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনিয়ম, পক্ষপাতিত্বর কারণে আইনজীবীদের নিকট এই নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়নি। বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর ভোট গণনার ক্ষেত্রেও অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়। সামগ্রিক অবস্থায় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। মতিউর রহমান আকন্দ বলেন, অনিয়মের মাঝেও যারা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী ভাই বোনদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে আমরা আইনজীবী ঐক্য পরিষদ, সবুজ প্যানেল তথা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ও 11 দলীয় জোট অতীতের ন্যায় আপনাদের সঙ্গে আছি এবং থাকব। আইন অঙ্গনে সব ধরনের বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে সোচ্চার থাকব। যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ভোটারদের রায়কে সঠিকভাবে প্রতিফলিত হতে দেননি, তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আরও জানিয়ে দেব, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে 11 দলের বিক্ষোভ মিছিল। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার 2 মে বেলা 11টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে 11 দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জোটের নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সহসভাপতি মাওলানা মুসলেহুদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মান এবং এনসিপি জেলা শাখার সংগঠিত সম্পাদক হাফিজ ইকরাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, এটি ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার পক্ষে বাংলাদেশের আপামর জনতার এক গৌরবময় জাগরণ। ছাত্র জনতার অকাতর আত্মত্যাগ আর বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এক নতুন ও স্বাধীন বাংলাদেশের পথ পেয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের সেই কাঙ্ক্ষিত রায় ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নানাবিধ টারগোহানা শুরু করেছে। বক্তারা আরও বলেন, যে পরিবর্তনের আশায় মানুষ রাজপথে জীবন দিয়েছিল, আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একটি বিশেষ মহল জুলাইয়ের সেই ঐতিহাসিক ম্যান্ডেট এবং নির্বাচন পরবর্তী স্বাধীন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অস্থিতিশীলতা তৈরি করে জনগণের বিজয়কে নস্যাৎ করতে চায়। তারা বলেন, আজ এই সমাবেশ থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করছি, ষড়যন্ত্র করে এই বিপ্লবের অর্জনকে মুছে ফেলা যাবে না। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অতীতে যেমন রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু এই প্রিয় জন্মভূমিকে নিয়ে আর কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না। শহরের মোড়ে মোড়ে মিছিলটি অতিক্রম করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও সমর্থন লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ হিসারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা। সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ২ মে দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালিহুদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করব। ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় ঢাবি ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার ২ মে ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিলটি ছিল স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করে তারা দ্রুত একটি চালু মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। এই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে ২ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে ২ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। আরও জানিয়ে দেব, সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে, মির্জা ফখরুল। সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি। শনিবার ২ মে দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ড. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন। এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তারা জনগণকে ভুল বোঝাচ্ছে। জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে। বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কিভাবে ঠিক করব সেটিই বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, দেশ এখন ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত। এই সংকট থেকে উত্তরণে সবাইকে মিলে কাজ করতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল সবকিছু ঐকমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেব। কিন্তু এখন বলছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে। তিনি আরও জানান, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ মন্দির নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সভায় অংশ নেন। আরও জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সকে বলেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত গণমাধ্যম কেন্দ্রিক। প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকাতে এবং দ্বিতীয়ত তারা যে সংকট তৈরি করেছে সেখান থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে। তিনি আরও বলেন, আমেরিকানদের যে কোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরও ভালো অবস্থায় থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার 1 মে তিনি বলেন, সত্যি বলতে হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে। আরও জানিয়ে দেব, ইরানের সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রগুলো বলছে, ইরানকে আলোচনায় বাধ্য করার কৌশল হিসেবে এ হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য এ হামলা কেমন হতে পারে এ সংক্রান্ত পরিকল্পনা গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছে। এটিকে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সিএনএনকে জানান, সরকারের উচ্চ পর্যায়ের ব্রিফিং ও বিভিন্ন সূত্র থেকে তিনি আভাস পেয়েছেন যে ইরানে আবারও হামলা চালানোর বিষয়টি ট্রাম্প প্রশাসন সক্রিয়ভাবে বিবেচনা করছে। আক্রান্ত হলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানের সীমিত আকারেও হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থানগুলোর ওপর দীর্ঘমেয়াদে যন্ত্রণাদায়ক হামলা শুরু হবে। বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর কী অবস্থা হয়েছে আমরা দেখেছি। আপনাদের যুদ্ধজাহাজগুলোর ক্ষেত্রেও একই দশা হবে। গতকাল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের চূড়ান্ত হামলা বিষয়ে সম্ভাব্য বিকল্প উপস্থাপন করেন অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। এছাড়া উন্নত অস্ত্র ব্যবস্থা মোতায়েন বৃদ্ধি নিয়েও ভাবছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে ডার্ক ইগল নামের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় 2000 মাইল বা 3218 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করতে পারবে ডার্ক ইগল। এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে B-1B ল্যান্সার বোমারু উড়োজাহাজের উপস্থিতি বাড়ানো হচ্ছে। উড়োজাহাজগুলো 5000 পাউন্ড পর্যন্ত হাইপারসনিক অস্ত্র ও বড় আকারের গোলাবারুদ বহন করতে সক্ষম। এছাড়া ইরানে নতুন করে হামলার ক্ষেত্রে যাতে কংগ্রেসের অনুমোদন না লাগে সেজন্য বিকল্প কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এপ্রিলের 16তে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সংঘাতের সমাপ্তি ঘটিয়েছে। ফলে হোয়াইট হাউসকে যুদ্ধের জন্য আর কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে না। এই চুক্তির ভিত্তিতে ট্রাম্প প্রশাসন মনে করছে 1973 সালের আইনে নির্ধারিত 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা এখনও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জোর তৎপরতা শুরু করেছে ইরান। একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরও 2টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতি সুযোগ কাজে লাগিয়ে তেহরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠন করার চেষ্টা করছে। ট্রাম্প যদি আবার সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেন তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি হিসেবেই তেহরান এ পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।